হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা ইংল্যান্ডের একটা রোমান্টিক সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে মি বিফোর ইউ। এবং এই সিনেমাটি 2016 সালে রিলিজ পেয়েছিল এবং তারপরে পুরো দুনিয়াতে মোটামুটি ভালোই সাড়া পেয়েছিল। এবং এই সিনেমাটিকে তৈরি করা হয়েছে জোজো ময়েস নামের ইংল্যান্ডের একটা জনপ্রিয় লেখিকা রয়েছে। তিনি একটা উপন্যাস লিখেছিলেন বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে। তো সিনেমাটা পুরো বাস্তবধর্মী, তবে যে কারণে এই সিনেমাটি পুরো দুনিয়াতে ব্যাপক সমালোচনা পেয়েছিল এর কারণটি হচ্ছে এই সিনেমাতে আত্মহত্যাকে একটু উৎসাহিত করা হয়েছে। তবে ঘটনা যেটা বাস্তবে ঘটেছিল সেটা থেকে কিন্তু উপন্যাসটা তৈরি করা হয়েছিল, তো এই জন্য অনেকেই সিনেমাটি দেখিয়ে চোখের জলও ফেলেছে। তো যাই হোক, বাড়তি কোনো কথা না বলে আইএমডিবিতে 10-এ 7.4 রেটিং পাওয়া মি বিফোর ইউ সিনেমাটির সম্পর্কে চলো আমরা খুবই সংক্ষেপে জেনে আসি। তো এই গল্পটা অনেকটা কার সাথে যায়, ধরো টেলিগ্রামের সিইও, স্ক্রিনে টেলিগ্রামের সিইও কে দেখতে পাচ্ছ, কত হ্যান্ডসাম। তারপরে মনে করো যেহেতু পুরো দুনিয়াতে প্রায় 100টা বাচ্চায় জন্ম দেবে, ওর শখ 100টা বাচ্চার বাপ হবে, ওর যে টাকা আছে সব ভাগ করে দেবে, $1 মিলিয়ন করে মালিক হবে এক একজন, মানে 1000টা মিলিয়নার বানাবে ও বেঁচে থাকতে। আর টেলিগ্রামের যে সিইও, তার জীবনটা তো মনে করো যে অন্যরকম, প্রচুর অ্যাডভেঞ্চারে ভরপুর। তো এইরকমই একটা সিইওর গল্প, যে তার জীবনে প্রচুর অ্যাডভেঞ্চার করেছে, অনেক ধনী, অল্প বয়সে অনেক ধনী হয়ে গিয়েছে, কিন্তু কোন একটা দুর্ঘটনার কারণে সে সারা জীবন হুইল চেয়ারে চলে আসে। আর তারপর তার জীবনটা কেমন হয় এটা নিয়েই ফুল কাহিনীটা এগিয়ে যাবে। তো এই সিনেমা যখন শুরু হয় আমরা উইল নামের একজন লোককে দেখতে পাই, যে অফিস থেকে বাড়ি ফিরছিল, কারণ আজকে তার মায়ের জন্মদিন। সব কাজ শেষ করে সে তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু মাঝপথে সবকিছু থমকে যায়, তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এরপর আমাদের এই সিনেমার দ্বিতীয় মেন চরিত্রকে দেখানো হয়, যার নাম হচ্ছে লুসি। তো প্রথমজন যাকে আমরা দেখলাম সে হচ্ছে খুবই ধনী, মনে করে ইংল্যান্ডের ওই স্টেটের পুরো ধনী সে। আর এরপর যাকে দেখানো হয় সে হচ্ছে একজন মধ্যবিত্ত ঘরের সাদাসিধে মেয়ে, সে একটা ক্যাফেতে কাজ করে, কিন্তু আজকে তার বস এসে তাকে বলে আজকেই তাদের ক্যাফেটা বন্ধ হয়ে যাবে, তার মানে এই চাকরিটাও চলে যাচ্ছে। তো এরপরও যখন বাড়ি এসে বাড়ির লোকদের এই কথা বলে, তারা সবাই চিন্তিত হয়ে পড়ে, কারণ সেই একমাত্র উপার্জনকারী, তার টাকায় পুরো বাড়ি চলতো, এখন ওদের কি হবে কেউ জানে না। আর তাছাড়া আমরা ইংল্যান্ডে আমেরিকাকে অনেক উন্নত মনে করি ওখানে গেলে লাইফ সেটেল, ব্যাপারটা তা না। ওখানে জীবনযাত্রার ব্যয় অনেক বেশি ভাই, বাড়ির সবাইকে কাজ করতে হয়, মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে সবাইকে কাজ করে সংসার চালাতে হয়। তো এই পরিস্থিতিতে লুসি করে কি তার বয়ফ্রেন্ড পিটারের কাছে সাহায্য চাইতে যায়, কিন্তু পিটার তার নিজের রেসিং নিয়ে ব্যস্ত ছিল, সে লুসির কথায় মনোযোগী দেয় না। তো লুসি তখন বুঝতে পারছিল না সে এখন কি করবে। আর ঠিক তখনই লুসির তার এক বন্ধুর কথা মনে পড়ে, যে একটা নতুন চাকরির কথা তাকে বলেছিল। তো ও করে কি ওই বন্ধুর কাছে যায় এবং তাকে বিস্তারিত জানায়। আর এরপর ওই বন্ধু লুসিকে জানায়, হ্যাঁ আমার কাছে একটা চাকরি আছে, কেয়ারটেকারের চাকরির অফার এসেছে, আর সেখানে তোমাকে একজন পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইসিস মানুষের সঙ্গে থাকতে হবে, তার দেখভাল করতে হবে। আর ওখানেও বেতন পাবে হচ্ছে পুরো 1200 পাউন্ড, মানে বাংলাদেশি প্রায় 1,74,000 টাকা। তো ওর কাছে চাকরিটাও সহজ মনে হয় এবং বেতনটা অনেক ভালো মনে হয়, কারণ ও যে ক্যাফেতে চাকরি করতো বেতন মাত্র 800 পাউন্ড। তো সেই হিসাবে এখানে বেতন বেশি, ও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। আর এরপরও করে কি বাড়ি ফিরে ওর মায়ের জামা কাপড় পরে যায় হচ্ছে ওই লোকের বাড়িতে ইন্টারভিউ দেওয়ার জন্য, কিন্তু ওইটা কোনো সাধারণ বাড়ি ছিল না। ও গিয়ে দেখতে পায় এটা তো একটা বিশাল রাজমহল, বাইরে সব দামি দামি স্পোর্টস কার দাঁড়িয়ে রয়েছে। তো এটা দেখে লুসি তো অবাক। আর ঠিক তখনই ক্যামেলিয়া নামের একজন মহিলা আসে, যে হচ্ছে এই বাড়ির মালিক, আর তিনি তাকে ভেতরে নিয়ে যান এবং ইন্টারভিউ নিতে শুরু করেন। বাট ঠিক ওই সময় লুসির স্কার্টের এক পাশ ছিঁড়ে যায়, যে কারণে লুসি খুব বিব্রতকর অবস্থায় পড়ে। তার উপর ইন্টারভিউর কথাবার্তা কোনোটাই ভালো যায় না। তো লুসি এর জন্য নিশ্চিত ছিল যে চাকরিটাও পাবে না, কিন্তু ক্যামেলিয়ার কাছে, মানে ওই বাড়ির মালকিনের কাছে লুসিকে অনেক হাসি খুশি এবং ফ্রেশ মাইন্ডের মনে হয়, মানে কোনো নকল বা মনে করো আর্টিফিশিয়াল কোনো পাটপুট দেখেনি। তো এই জন্য তিনি লুসিকে অনেক পছন্দ করেন এবং চাকরিতে রেখে দেন, মানে সহজ সরল মনে করে চাকরিতে রেখে দেন। আর তারপর লুসি জিজ্ঞাসা করে, আচ্ছা আপনার প্যারালাইজড স্বামী কোথায়? আর তখন ক্যামেলিয়া জানায়, আসলে রোগী আমার স্বামী নয়, আমার ছেলে, আমার একমাত্র ছেলে, যে কয়েক বছর আগে একটা দুর্ঘটনায় নিচের সম্পূর্ণ শরীরটাতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তো যাই হোক, এরপর তিনি করেন কি লুসিকে তার ছেলের রুমে নিয়ে যান। আর আমরা দেখতে পাই এটা আর কেউ না, এটা সেই উইল যাকে আমরা গল্পের শুরুতে অ্যাক্সিডেন্ট হতে দেখেছি। তো উইলের সঙ্গে উইলের ট্রেনার এবং ডক্টর নাথান থাকে। তো ডক্টর তো লুসিকে দেখে খুশি হয়, কিন্তু উইল মোটেও খুশি হয় না, সে উল্টো লুসিকে অপমান করতে থাকে, যা ইচ্ছে তাই বলে, এমনকি ওর স্কার্ট নিয়েও তুচ্ছ-তাচ্ছিল্য করে। কিন্তু এই বিষয়টা উইলের মা ক্যামেলিয়ার একদম ভালো লাগে না। আর এই জন্য তিনি লুসিকে নিয়ে বাইরে যান এবং লুসিকে বোঝান যে দেখো, ওর তো মানসিক অবস্থা অনেক খারাপ, ওর উপর মন খারাপ করো না। কিন্তু তাছাড়া লুসিরও তো একটা চাকরি দরকার, টাকা ছাড়া তোর ফ্যামিলি চলবে না। আর সে জানে এর চেয়ে ভালো টাকার চাকরি সে আর কোথাও পাবে না। তো এই জন্য সে সিদ্ধান্ত নেয় চাকরিটা করবে। আর এরপর বাড়ি গিয়ে সবাইকে জানায় যে তার চাকরিটা হয়ে গিয়েছে, আর এটা শুনে সবাই অনেক খুশি হয়। তো এরপর দিন থেকে লুসির এক ধরনের পরীক্ষা শুরু হয়ে যায়, বিশেষ করে ধৈর্যের পরীক্ষা। প্রথম দিনই লুসি করে কি উইলের কাছে গিয়ে কথা বলার চেষ্টা করে এবং লুসি সেখানে গিয়ে বলে যে আপনার আমার সাথে কথা বলা উচিত, আর তাহলে আমি জানতে পারবো আপনি কি কি পছন্দ করেন, কি কি অপছন্দ করেন, কারণ আপনাকেই তোমার দেখভাল করতে হবে। বাট উইল সোজাসুজি বলে দেয় সে লুসির মতো কোনো মেয়েদের সঙ্গে কথা বলতে পছন্দ করে না, এবং সারাদিন উইল চেঁচিয়ে মানে খুব বদমেজাজে কর্কশ ভাষায় কথা বলে। তো এইসব ব্যাপারে লুসির খুব মন খারাপ হয়ে যায়, ওর মন ভেঙে যায় এবং বাইরে গিয়েও একা বসে থাকে এবং ভাবতে থাকে। আর ওই সময় ডক্টর নাথান আসে এবং সে উইলের যে ওষুধের গুলো শিডিউল, যেটা খুবই জটিল, অনেকগুলো ওষুধ খাওয়ানো হয়, তো যেটা বোঝা মোটেও সহজ ছিল না, কিন্তু নাথাল বলে এগুলো সব ফোল
ফোল্ডার আকারে লেখা রয়েছে, তুমি সহজেই বুঝতে পারবে এবং টাইম মতো ওকে ওষুধ খাইয়ে দিও। তো এরপর থেকে লুসি প্রতিদিন ওইভাবে কাজ করতে যায় এবং হাসি মুখে উইলকে হাই বলে, কিন্তু উইল কোনো রিপ্লাই দেয় না। আসলে হয়েছে কি, উইল দুর্ঘটনার জন্য ওর মন থেকে খুব চিড়চিড়ে মানে রক্তটা হয়ে গিয়েছে, কারোর সঙ্গে কথাই বলতে চায় না। মানে বিষয়টা বুঝো, 2 দিন যদি তোমার জ্বর হয়ে থাকে, সেখানে উইল মনে করো গত 3 বছর ধরে প্যারালাইজড হয়ে পড়ে রয়েছে, তার উপর সে বিলিয়নারের ছেলে, নিজের সফল, আবার এত হ্যান্ডসাম, কেমন লাগতে পারে? তো ওই রাগগুলো সে লুসির উপর দেখাটে এবং লুসিকে উপেক্ষা করতে থাকে, মানে অপমান করে। তো এর ফলে লুসির মন বারবার ভেঙে যায়। তবে এখানে এটাও ঠিক, লুসিও বুঝতে পারে যে এতে উইলের কোনো দোষ নেই, কারণ সে ছিল একসময় অ্যাডভেঞ্চার প্রেমী, সে নাকি দুনিয়া নানা প্রান্তে ঘুরে বেড়াতো আর এখন নিজের পায়েও দাঁড়াতে পারে না। তো এমন অবস্থায় মানুষ তো হতাশ হবেই। তো এই জন্য লুসিও হাল ছায় না, সে প্রতিদিনই জোশের সাথে যায়, গুড মর্নিং বলে, হাসি মুখে প্রেজেন্ট হয়। সে ভাবে হয়তো উইলের জীবন আমি একটু আনন্দের কারণ হবো, কিন্তু উইল ও তো রক্সটাই। তো এরপরে এক রাতে লুসি তার ছোট বোনকে বলে, আমি এই চাকরিটার করতে পারবো না, বুঝছিস, কারণ হাজার চেষ্টা করো উইলের সঙ্গে আমি কথাই বলতে পারছি না, প্রতিদিন অপমান করে, প্রচুর লজ্জা করে। কিন্তু ওর ছোট বোন বলে, আমি কলেজে মাত্র ভর্তি হলাম, তুমি যদি এখন চাকরি ছাড়ো তাহলে কি করবো, সংসার চলবে কেমনে, আমি পড়ালেখা করবো কেমনে? তো এর মানে বুঝতেই পারছো লুসি পুরো ট্র্যাপড হয়ে গিয়েছে, কোনো উপায়ই নেই। আর ইচ্ছার বিরুদ্ধে কোনো একটা চাকরি করা যে কত কষ্ট করে এটা আমি দেখে এসেছি, এবং বর্তমানে র্যান্ডম গ্রুপে যারা চাকরি করছে তারাও সবাই ইচ্ছার বিরুদ্ধেই করছে, কারণ সেম কাজ করতে করতে তারা সবাই বোরিং, সিরিয়াসলি র্যান্ডম। তো যাই হোক, এর পরের দিন লুসি আবার উইলের বাসায় যায়, তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। আর এরপর একদিন উইলের পুরনো প্রেমিকা এবং তার প্রাক্তন বন্ধু উইলকে দেখতে আসে, আর এখানে উইল জানতে পারে ওরা দুজন সম্পর্কে জড়িয়ে গিয়েছে। তো এটা দেখে উইলের প্রচন্ড রাগ হয়, সে করে কি তার নিজের রুমে থাকার সকল ছবি ভেঙে ফেলে, কারণ তার সবচেয়ে কাছের 2 মানুষ, একটা হচ্ছে তার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড আর একটা হচ্ছে তার গার্লফ্রেন্ড, সেই 2জন সম্পর্কে চলে গিয়েছে শুধুমাত্র হাঁটতে পারে না বলে, দাঁড়াতে পারে না বলে। সে কখনো ভাবেনি এমনটা হতে পারে, অন্য কারোর সাথে হলে তো মেনে নিতে পারতো। তো যাই হোক, পরদিন আমরা দেখতে পাই লুসি করে কি পিটারের সঙ্গে দেখা করতে যায়, যে তার বয়ফ্রেন্ড। আর সেখানে পিটার লুসিকে বলে, আমরা নরওয়ে যাচ্ছি হলিডেতে। আর সে লুসিকে আরো বলে সেখানে একটা রেস আছে, সেখানে আমি পার্টিসিপেট করবো। বাট এটা শুনে লুসির খারাপ লাগে, কারণ পিটার লুসির চেয়ে সবসময় গেমকে বা ক্যারিয়ারকে বেশি গুরুত্ব দেয়। তো এই জন্য লুসি মন খারাপ করে চলে আসে, আর সে এসে উইলের ঘরের যে ভাঙা ছবিগুলো ছিল সেগুলোর ফ্রেম জোড়া লাগাতে থাকে। কিন্তু তখনই এটা দেখে উইল আরো রেগে যায় এবং ওর সাথে খারাপ আচরণ করে, ওকে এমন কিছু বলে যেটা একটা মেয়েকে কখনোই বলা উচিত নয়। মানে তুই টাকা পয়সার জন্য এসেছিস, পতিতার তোদের মধ্যে পার্থক্য কি, মানে হুদাই এসব কথা বলাই চলে না। আর সেটাও বলে তোর মতো মেয়ের আমার দরকার নেই। তো এইবার লুসির ধৈর্য শেষ হয়ে যায় এবং সে উইলকে বলে বসে, তোমার মতো মানুষের জন্য আমার কোনো চিন্তা নেই, মানে তুই তুকারি করে বলে ওঠে। এবং এখানে লুসি আরো বলে যে আমি শুধুমাত্র টাকার জন্য এখানে রয়েছি, আমি উইলের কথা ভেবে এখানে চাকরি করছি না, আমি এখানে চাকরি করছি আমার ফ্যামিলির কথা চিন্তা করে। আর এখানে আমি চাকরি নিয়েছি তোমার মায়ের কথায়, তো তোমার মা যদি বলে আমাকে চাকরি মানা করে দেয় আমি চলে যাব, তোমার কথা আমার কাছে যায় আসে না। তো এই কথা এবার উইলেরও খারাপ লাগে যে আসলেই তো আমি এই মেয়েটার সাথে হুদাইয়া তো রাগ দেখাচ্ছি, ওর কি দোষ, ও তো আমাকে সবসময় খুশি রাখারই চেষ্টা করেছে। উইল ভুল বুঝতে পারে এবং উইল রাতে করে কি লুসিকে মুভি দেখতে ইনভাইট করে, আর এখানে লুসিকেও আসতে হয় কারণ ও মানা করতে পারে না। কিন্তু উইল যে মুভিটা চালাতে চায় সেটা লুসির পছন্দ নয়, তো এর জন্য লুসি করে কি তার পছন্দের মুভি, যেটার নাম হচ্ছে ফাইটটা যায় বুকটা ফাইটটা যায়, মমতাজের একটা সিনেমা, সেটা তারা একসাথে দেখে। আর কিছুক্ষণ পরে সেই মুভিতে একটা আজব প্লট দেখে উইল করে কি লুসির উপর মজা নেয় যে মমতাজের এই সিনেমা তোমার এত পছন্দ হইলো, এবং এইবার উইল হেসেই দেয়, যেটা অনেক রেয়ার, মানে গত 3 বছর উইলকে হাসতেই দেখা যায়নি। তো লুসির এই বিষয়টা দেখে অনেক ভালো লাগে এবং ও মজা করতে থাকে, এবং পুরো 21 দিন পরে প্রথমবার ওদের মধ্যে এত কথা হলো। তো পরদিন তারা বাগানে অনেক সময় একসাথে কাটায় এবং তাদেরকে একসাথে দেখে উইলের মা ক্যামেলে অনেক খুশি হয়। তো যাই হোক, এরপর উইল লুসিকে বলে যে অ্যাক্সিডেন্টের আগে আমি অনেক অ্যাডভেঞ্চারাস একটা মানুষ ছিলাম, কিন্তু এই অ্যাক্সিডেন্ট আমার সবকিছু কেড়ে নিয়েছে। আর পরের দিন উইল করে কি তার চেকআপের জন্য হসপিটালে যায়, কিন্তু সেখানে গিয়ে লুসি জানতে পারে উইল নাকি আর কখনোই ঠিক হতে পারবে না, মানে এটা চিকিৎসা বিজ্ঞানে টোটাল ইম্পসিবল। এর কারণটা হচ্ছে ওই অ্যাক্সিডেন্টে উইলের স্পাইনাল কর্ড পুরোপুরি ড্যামেজ হয়ে গিয়েছে, অনেক নার্ভ সিস্টেম নষ্ট হয়ে গিয়েছে, যেটা অন্তত বর্তমান সময়ের চিকিৎসা বিজ্ঞানে আরোগ্য করা সম্ভব নয়। তবে ডক্টর এই কথা উইলকে বলতে মানা করে। তো যাই ঘরে আসার পরে উইলের অবস্থা আরো খারাপ হতে থাকে, তার পুরো শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। তো লুসি করে কি দ্রুত ডক্টর নাথালকে কল করে, কিন্তু সে কল উঠাচ্ছিল না। তো এই জন্য লুসি করে কি ওর পায়ের কাছে বসে যায় এবং প্রে করতে থাকে গডের কাছে যাতে উইলের কিছু না হয়। আসলে সে পুরোপুরি ভয় পেয়ে গিয়েছে, লুসি। আর কিছুক্ষণ পরে ডক্টর নাথাল সেখানে পৌঁছে যায় এবং উইলকে দেখে বলে যে উইলের সাথে এরকম প্রায় হয়ে থাকে, তুমি দ্রুত একটা ভেজা টাওয়েল নিয়ে আসো আর একটা ফ্যান নিয়ে আসো, কারণ ওর পুরো শরীর এখন জ্বলছে, ওকে বাইরে ঠান্ডা মনে হলেও ঠান্ডা না, ওকে আরো ঠান্ডা করতে হবে। তো লুসি করে কি দ্রুত সব নিয়ে আসে এবং ওর কাছে বসে থাকে। আর কিছুক্ষণ পরে উইলের একটু রিলিফ হয়, আর এরপর লুসি করে কি উইলের ল্যাপটপে উইলের পুরোনো ভিডিওগুলো দেখতে থাকে। মানে উইল যখন অ্যাডভেঞ্চার ট্রিপে গিয়েছিল সেই ভিডিওগুলোতে উইলকে অনেক হাসি খুশি দেখাচ্ছিল, সুস্থ থাকার টাইমে। আর তখন উইলের চোখ খুলে যায় আর তারা দুইজন কথা বলতে শুরু করে এবং তারা দুজন খুব এনজয় করে। আর এইদিকে লুসি উইলের পায়ের কাছে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে এবং লুসি ইদানিং ঘরেও যায় না, সে 24 ঘন্টায় প্রায় এখানে থাকে উইলের সাপোর্ট করে। মানে এখন ভালো সম্পর্ক হয়ে গিয়েছে, সময় সবকিছু বদলে দিয়েছে। বুঝতেই পারছো, মানুষ যদি একজন পশুর সাথে থাকে তাও তো মনে করে মায়া এসে যায়, আর মানুষের সাথে থাকলে তো আলাদা ব্যাপার। তো যাই হোক, পরদিন
সকালে লুসি উইলকে বলে, আমি কালকে তোমার সকল স্পোর্টস ভিডিওগুলো দেখেছি, তখন তোমাকে অনেক ইয়াং দেখাচ্ছিল, বাট এখন তোমাকে দেখে কয়েক বাচ্চার ভাব মনে হয়। আর এই কথা শুনে উইল হাসে এবং লুসিকে জিজ্ঞাসা করে, আচ্ছা তাহলে কি করলে আমাকে ইয়াং দেখাবে? লুসি তখন আইডিয়া দেয়, তুমি এক কাম করো, তুমি বাংলাদেশের যে টিকটকারের যে সেলুনগুলো আছে সেগুলোতে যাও, সেখানে গেলে তুমি ইয়ং হয়ে যাবে। কিন্তু এখানে উইল বলে, আমার এই অবস্থায় বাংলাদেশ যাবো কিভাবে? তো লুসি বলে, আচ্ছা ঠিক আছে, আমি নিজেই সেভ করে দেবো। তো উইলও রাজি হয়ে যায় আর তারপর লুসি করে গিয়ে তাকে সেভ করে দেয়। আর এর ফলে উইলকে আবার আগের মতো দেখা যায়। আর এদিকে লুসি যখন তার রুমে যাচ্ছিল তখন সে উইলের মা বাবাকে কথা বলতে শুনে। অ্যাকচুয়ালি এখানে ওর বাবা বলছিল যে উইলকে তারা 6 মাসের সময় দিয়েছিলেন নিজের সিদ্ধান্ত পাল্টানোর জন্য। তো এখানে আসলে হয়েছে কি, উইল আত্মহত্যা করতে চায়। উইল বলেছে যে আমি এইভাবে বাঁচতে পারবো না, আমার বেঁচে থাকাটাই মুখ্য নয়, আমি বাঁচতে হলে বাচ্চার মতো বাঁচবো। আমি আর 6 মাস দেখবো, 6 মাসের ভেতর যদি আমি সুস্থ না হই, 6 মাস পরে আমাকে সুইসাইড করে আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে দেবে। মানে বাবা ওকে কথা দিয়েছে। কিন্তু ওর মা এটা মানতে নারাজ, সে তার ছেলেকে হারাতে চান না। ছেলে ঘরে পড়া থাক কিন্তু বেঁচে থাক, কিন্তু ছেলে এটা নিতে পারছে না, কারণ যে ছেলে পুরো দুনিয়া ঘুরেছে, যে ছেলে এত ধনী ছিল, সেইভাবে বেঁচে থাকতে পারবে না। তো বাবা আবার ছেলের পক্ষেই। তো এখানে লুসি বুঝতে পারে যে কেন উইলের মা লুসির এত ইন্টারভিউ খারাপ হওয়ার সত্ত্বেও ওকে নিয়েছিল, যাতে উইল তার সিদ্ধান্ত চেঞ্জ করে, মানে বেঁচে থাকার একটু আগ্রহ জাগে ওর ভেতর। তো যাই হোক, লুসি ধীরে ধীরে তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু এই বিষয়টা লুসির ভালো লাগছিল না যে কেন উইল 6 মাস টাইম দিয়েছে তার বাবা মাকে, এরপর মারা যাবে এবং কিভাবে বাবা এটা সাপোর্টও করছে। তো এটা ভেবেও মন খারাপ করে বাড়ি ফিরে যায় এবং নিজের ছোট বোনকে সব খুলে বলে। আর তখন ওর বোন বলে, দেখো যদি উইল এরকম সিদ্ধান্ত নিয়ে ফেলে, ওর জায়গা থেকেও মনে হয় ঠিকই আছে, আর সেই হিসেবে ওর হাতে কেবল কিছুদিনের সময় রয়েছে, আর তুমি যেহেতু জানো আর ঠিক হবে না, তো সেই হিসেবে আমার মনে হয় তোমার উচিত ওর এই যে কয়দিন বেঁচে রয়েছে এই দিন কটা স্মৃতিময় করে রাখা। তো এই কথা শুনে লুসি অনেক উৎসাহ পায় এবং সে চেষ্টা করতে থাকে উইলকে কতভাবে খুশি করা যায়, এমনকি সে উইলের পছন্দের ড্রেসে পরে। সিরিয়াসলি এখন কিন্তু লুসিকে অনেক সুন্দরী দেখাচ্ছে। তো যাই হোক, এরপর সে উইলকে নিয়ে যায় হচ্ছে ঘোড়ার রেসে, কিন্তু ওইখানে গিয়ে উইলের হুইল চেয়ারে আটকে যায়, অনেক কষ্টে তারা সেখান থেকে বের করে আনে। কিন্তু এই ঘোড়ার রেসে লুসির খুব অপমান হয়, কারণ সেই রেসে টাকা খুইয়ে বসেছিল। আর এরপর যখন একটা রেস্টুরেন্টে যায়, লুসির ড্রেস দেখে লুসিকে গরিব মনে করে ওরা লুসিকে ওখানে বসতেই দেয় না, এমনকি উইলকেও বসতে দেয় না, মানে ওরা বুঝতেই পারেনি যে উইল এত ধনী। তো যাই হোক, এরপর ওরা বাড়ি ফিরে আসে, কিন্তু লুসি এরপর আর একটা বিশেষ পরিকল্পনা করেছিল। সে উইলকে নিয়ে একটা মিউজিক কনসার্টে যায়, আর এই কারণে সে দারুণ সুন্দর একটা পোশাক পরেছিল, এটা উইলের খুব পছন্দ হয়, আমাদেরও পছন্দ হয়, এবং এখানে মনে হয় লুসিকে আরো বেশি সুন্দর লাগছিল। তো এরপর তারা যখন কনসার্টে পৌঁছায়, কনসার্টটা কিন্তু খুবই বিরক্তিকর ছিল। অ্যাকচুয়ালি আমাদের ভালো লাগবে ডিজে পার্টি, নাইট ক্লাব, এইসব বিনা মানুষের কনসার্ট কি ভালো লাগবে? তো কয়েক মিনিটের মধ্যে ওরা সেখান থেকে বেরিয়ে আসে, আর বাড়ি ফেরার পথে ওদের অনেক কথা হয় এবং এর মধ্যে বোঝা যায় যে ওদের দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে। আর কিছুদিন পরে লুসি জানায় আজকে তার জন্মদিন এবং উইলকে সে বলে, তুমি যদি আমাদের বাড়িতে আসো অনেক ভালো লাগবে আমার। তো উইল এক মুহূর্তেও না ভেবে রাজি হয়ে যায়, আর এটা দেখে লুসি অনেক খুশি হয়। আর পরের দিন সন্ধ্যায় উইল করে কি লুসির বাড়িতে যায়, যেখানে লুসির বাবা মা ওকে অনেক সুন্দরভাবে স্বাগত জানায়, সবাই একসাথে ডিনার করে। আর ওইখানে লুসির বয়ফ্রেন্ড পিটারও ছিল। আর পিটার করে কি উইলকে অপমান করে, কিন্তু উইল কিছুই বলে না, সে শুধুমাত্র হেসে পরিস্থিতি সামাল দেয়। তো এটাতে যেখানে উইল কিন্তু আগে অনেক রেগে যেত এবং উইল কিন্তু অনেক ধনী, পিটারের মতো একটা লোককে সাহায্য করার জন্য কোনো ব্যাপার নয়। তো এতে আমরা বুঝতে পারি উইল অনেক বদলে গিয়েছে। তো যাই হোক, এরপর সবাই লুসিকে নিজেদের আনা উপহার দেয়, কিন্তু উইলের দেওয়া উপহার দেখে লুসি সবচেয়ে বেশি খুশি হয়, কারণ সে ফেসবুক থেকে লুসির সবচেয়ে প্রিয় ছবিগুলো, পুরনো ছবিগুলো কালেক্ট করেছে, এর সাথে ওর প্রিয় ছোটবেলার যে তোমার একটা ড্রেস ছিল সেটাও নিয়ে এসেছে। তো এটা দেখে লুসি সবচেয়ে বেশি খুশি হয়, কিন্তু লুসির বয়ফ্রেন্ড পিটার খুব ঈর্ষান্বিত হয়ে পড়ে, কারণ লুসি উইলের দেওয়া উপহারটা বেশি পছন্দ করেছে, তারপর উইল অনেক ধনী, এটা আর একটা ইনসিকিউরিটির ব্যাপার। তো কিন্তু বাড়ি ছাড়ার আগে আমরা দেখতে পাই উইল করে কি পিটার যে প্রথমে অপমানটা করেছিল সেটার রিপ্লাই দিয়ে দেয়, মানে প্রতিশোধ নিয়ে নেয়। আর পরদিন সকালে লুসি করে কি উইলের বাড়িতে আসে এবং সে দেখে যে উইলের টেবিলের উপরে উইলের যে প্রাক্তন প্রেমিকা এবং ওর যে বেস্ট ফ্রেন্ড বিয়ে করতে যাচ্ছে সেটার নিমন্ত্রণ রেখা রয়েছে। তো লুসি বলে, আমাদের মনে হয় বিয়েতে যাওয়া উচিত। উইল বলে, ঠিক আছে আমরা এই বিয়েতে যাবো, তুমি প্রস্তুত থেকো। তো এরপর সেই দিন আসে যেই দিন উইলের তার প্রাক্তনের বিয়েতে যেতে হবে। তো উইল তার প্রেমিকাকে অন্য কারোর সঙ্গে বিয়ে করতে দেখে মনটা ভেঙে যায়। চিন্তা করো, ও একটা বড় লোক, একটা হ্যান্ডসাম ছেলে, কিন্তু পরিস্থিতি খারাপ, তার জন্য ওর গার্লফ্রেন্ড ওর চোখের সামনে ওর বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করছে। তো এই জিনিসটা লুসি লক্ষ্য করে যে উইলের অনেক কষ্ট হচ্ছে, আর সে করে কি লুসিকে বাইরে নিয়ে আসে, ওরা একসাথে ড্রিঙ্কস করে। আর ঠিক তখনই একজন লোক এসে লুসির সৌন্দর্যের প্রশংসা করে এবং উইলকে বলে, আপনার স্ত্রী তো খুবই সুন্দরী। তো লোকটি চলে যাওয়ার পরে উইল খুব হেসে দেয় এবং লুসিও হেসে দেয়। আর এবার উইলও লুসির প্রশংসা করে এবং বলে, তোমাকে আজকে সত্যি সুন্দরী লাগছে। তো এরপর তারা একটা ইভিনিং ফাংশনে যোগ দেয়, আর এখানে লুসি করে কি একটু মাল খেয়ে ফেলে, ওয়াইন খেয়ে ফেলে। আর ড্রিঙ্কস করলে কি হয় বুঝতেই তো পারছো, নর্মালি যে জিনিসটা তোমার লজ্জা লাগছে ড্রিঙ্কস করলে লজ্জাটা থাকে না। তো তখন দুজনেই করে কি হুইল চেয়ারে সবার সামনে নাচতে শুরু করে, অদ্ভুত ভাবে ঘুরতে শুরু করে এবং শেষমেশ লুসি বলে, আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে আমরা দুজন ছাড়া কেউ থাকবে না। তো এরপর উইল করে কি হুইল চেয়ার নিয়ে বাইরে চলে যায় এবং দুজন খুব খুশি ছিল এবং এটা ছিল উইলের জীবনের প্যারালাইজড হওয়ার পরে সবচেয়ে সুন্দর একটা দিন। আর অন্যদিকে লুসি যখন ছুটিতে যায় তখনই ওর কাছে নাথানের মেসেজ আসে, মানে ডক্টরের, যে উইলের শরীর খুব খারাপ। তো এটা শোনার সঙ্গে সঙ্গে লুসি করে কি সবকিছু রেখে উইলের কাছে আসে হসপিটালে এবং ওর পাশে বসে থাকে যতক্ষণ না পর্যন্ত উইলের জ্ঞান ফিরে আসে। পুরো সময়টা হসপিটালে
অপেক্ষা করে। তো এটা দেখেই বোঝা যায় যে লুসিও উইলকে কতটা গুরুত্ব দেয়। তো বাড়ি ফেরার পর ডক্টর নাথানোকে জানায় গত 3 বছর ধরে আমি উইলের সঙ্গে রয়েছি, আর এতদিন উইল সবসময় ও যখন ঘুমাতো তখন ও স্বপ্নে নিজেকে আগের মতোই অ্যাডভেঞ্চার করতে দেখতো, আর এরপর যখন ঘুম ভেঙে যেত নিজেকে হুইল চেয়ারে দেখে বা বিছানায় দেখে বা নিথর শরীর দেখে তীব্র যন্ত্রণায় ভুগতো। কিন্তু যেই দিন থেকে তুমি ওর জীবনে এসেছো তখন থেকে উইল অনেকটাই বদলে গিয়েছে, ওর মধ্যে বেঁচে থাকার আবার আশা ফিরে এসেছে। তো এইসব কথা শুনে লুসি করে কি ওর ট্রিপের টিকিটটা ক্যান্সেল করে দেয়, মানে ওর বয়ফ্রেন্ডের সাথে যে নরওয়ে যাওয়ার কথা সেটা ক্যান্সেল করে দেয় এবং ডক্টর নাথানকে বলে চলো একটা কাজ করি, আমরা সবাই মিলে উইলকে নিয়ে এই ট্রিপে যাই, নিশ্চয় ভালো লাগবে। নাথানও রাজি হয়ে যায় এবং করে কি 4 জনের টিকিট বুক করে, মানে লুসি, লুসির বয়ফ্রেন্ড, উইল এবং নাথান। আর এইদিকে লুসি বাড়ি ফিরে দেখে পিটার ওর বয়ফ্রেন্ড ওর জন্য অপেক্ষা করছে। পিটারও অনেক কেয়ারফুল, ওর জন্য ডিনার তৈরি করে রেখেছে, আর সে লুসিকে সেদিনের জন্য সরি বলে এর সাথে বিয়ের প্রস্তাবও দেয়। কিন্তু যখন সে লুসির হাতে ট্রিপের টিকিটগুলো দেখে তখন সে রেগে যায় এবং সে জানতে চায় কেন তুমি আমাদের দুজনের টিকিট ক্যান্সেল করে 4 জনের টিকিট করলে, কেন উইলকে তুমি সঙ্গে নিতে চাও? তো এর মানে তুমি আমাকে গুরুত্ব দিচ্ছ না, হ্যাঁ, টাকা দেখেছো আর ওইদিকে পটে গিয়েছো। বাট লুসি অনেকভাবে বোঝাতে চায় যে উইল হচ্ছে কয়েকদিনের মেহমান, ও জাস্ট এটা করছে যাতে উইল যে কয়েকদিন বেঁচে রয়েছে ওর মনটা ভালো থাকে। কিন্তু পিটার সেটা বুঝতেই চায় না এবং আমি মনে করি পিটারের জায়গায় ঠিক আছে, কোনো পুরুষ মানুষ সেটা মাইনে নিতে পারবে না। তো যাই হোক, এরপর গল্প এগিয়ে যায়। আমরা দেখি কিছুদিন পরে উইল তার প্রাইভেট জেট নিয়ে দারুণ একটা ট্রিপে বেরিয়েছে, আর তারা যখন নতুন একটা জায়গায় পৌঁছায় পরিবেশটা দেখে উইলের খুব ভালো লাগে। তো তারা কয়েকদিন ওভাবেই কাটায়, আর এরপরে এক রাতে তারা দুজন একসাথে যখন বিচে ছিল তখন উইল লুসিকে জানায় দেখো আমি আমার জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। লুসি তখন বলে আমি এটা আগেই শুনেছি, কিন্তু এটা তোমার করার দরকার নেই, আমি তোমার সঙ্গে সবসময় আছি, তোমাকে ছেড়ে যাব না। কিন্তু উইল বলে না, আমি আমার লাইফে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, তুমি আমার সঙ্গে থাকতে পারবে কিন্তু আমার কষ্টের ভাগ বা যে যন্ত্রণা আমি ভোগ করছি সেটার ভাগ তো নিতে পারবে না। তো এই কথা শুনে লুসি পুরোপুরি ভেঙে পড়ে, সে বুঝতেই পারে না উইল কেন এমনটা করতে চাইছে। আর এই কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ধরো তুমি অসুখ হয়ে পড়ে রয়েছো, আমি তোমাকে সমবেদনা জানাতে পারি, কিন্তু তুমি যে পড়ে রয়েছে এই কষ্টের ভাগ তো আমি নিতে পারবো না। তো যাই হোক, এরপর সবাই ট্রিপ শেষ করে ফিরে আসে, আর লুসি বিমানবন্দরেই ক্যামেলিয়াকে সবকিছু জানিয়ে দেয়, মানে উইলের মাকে, যে উইল তো সিদ্ধান্ত নিয়েছে ও সুইসাইড করবে। এটা শুনে ক্যামেলিয়া কেঁদে ফেলে। আর এখানে একটা বিষয় তোমার জানা উচিত, সুইসাইড সব দেশে কিন্তু অবৈধ নয়। ইংল্যান্ডে সুইসাইড অবৈধ, কিন্তু সুইজারল্যান্ডে এমন একটা দেশ যেখানে সুইসাইড করা বৈধ। তবে এখানে কিছু ফ্যাক্ট রয়েছে, ওই ব্যক্তির মানসিকভাবে সুস্থ হতে হবে, তার সিদ্ধান্ত স্বাধীন হতে হবে এবং সে নিজের হাতে ওষুধ গ্রহণ করবে, কেউ তাকে ইনজেকশন দিতে পারবে না। এবং সুইজারল্যান্ডে ডিগনিটাস নামের একটা প্রতিষ্ঠান রয়েছে যারা এই সুইসাইডে সহায়তা করে এবং পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ সেখানে গিয়ে সুইসাইড করতে পারবে। তো যাই হোক, এরপর বাড়ি ফিরে লুসি করে কি তার পরিবারকে উইলের সিদ্ধান্ত জানায় যে ও সুইজারল্যান্ড চলে গিয়ে সুইসাইড করবে। তো এটা জানতে পেরে সবাই হতবাক হয়ে যায় এবং তার পরিবার তাকে বোঝায় তুমি হতাশ হও না, তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করেছো, কিন্তু মানুষ শুধুমাত্র মানুষকে ভালোবাসায় দিতে পারে, তার কষ্টের ভাগ নিতে পারে না এবং তার সিদ্ধান্ত বদলাতে পারে না। তো এখানে আমরা কিছুই করতে পারি না, তবে তারপরেও তোমার উচিত উইলের কাছে যাওয়া এবং যতটা পারো, যতটা সময় আছে ওকে ভালোবাসা দেওয়া এবং ওর পাশে থাকা, ওকে খুশি রাখার চেষ্টা করো। তো পরের দিন লুসি করে কি আবার উইলের বাড়িতে যায় এবং উইল তাকে দেখে বলে তুমি মনে হয় আমার সঙ্গে শেষবারের মতো 1 কাপ চা খেতে এসেছো, তাই না? আর এরপরে তারা দুজনে হেসে ওঠে এবং একে অপরকে চুমু খায়, মানে এটাই একমাত্র ঘটনা ছিল আর কি। আর এরপর দেখা যায় একটা গাছ থেকে পাতা মাটিতে পড়ে যায় এবং এটা দিয়ে ইঙ্গিত করা হয় যে উইল তার নিজের সিদ্ধান্তে অটল ছিল এবং এই পৃথিবীকে বিদায় জানিয়ে চলে গিয়েছে এবং সে তার কষ্ট থেকে মুক্তি নিয়েছে। আর এরপর গল্পে 1 বছর পরে চলে যায়, যেখানে উইলের প্রিয় ক্যাফেতে লুসিকে আমরা একে বসে থাকতে দেখি, আর তার হাতে উইলের একটা চিঠি এসেছে যেটা শিডিউল করা ছিল, সেই হিসেবে 1 বছর পরে এসেছে, যেখানে লেখা ছিল আসলে আমিও তোমাকে ভালোবেসেছিলাম, আমি বুঝতে পেরেছি হয়তো তুমি আমাকে ভালোবেসেছিলে, কিন্তু আমার এরকম একটা জীবনে তোমাকে বন্দী করে রাখার অধিকার আমার নেই। আমি চাই না সারা জীবন তোমার ঘাড়ে বোঝা হয়ে থাকি, তুমিও একটা লাইফ ডিজার্ভ করো, একটা মুক্ত লাইফ ডিজার্ভ করো। আমার এরকম অসুস্থতার জন্য তুমি সারা জীবন একটা অসুস্থতা আনো, এটা আমি চাই না। আর যেহেতু আমি তোমাকে ভালোবাসতাম, তো এই জন্য তোমার জন্য আমি একটা গিফট রেখে গিয়েছি, ছোট্ট একটা গিফট, এবং এমন একটা গিফট রেখে দিয়ে গিয়েছি যেটা দিয়ে তুমি আজীবন নিজের মতো করে চলতে পারবে, স্বাধীনভাবে চলতে পারবে, যেভাবে আমি বাঁচতে চেয়েছিলাম। তো লুসির জন্য মূলত আমাদের উইল 1 লক্ষ পাউন্ড বা প্রায় 1.5 কোটি টাকার মতো রেখে গিয়েছিল এবং এর সাথে প্যারিসের একটা ফ্ল্যাটও রেখে গিয়েছিল। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি জানি না তোমাদের কাছে সিনেমাটি কেমন লেগেছে, তবে এই সিনেমাটি অনেকের কাছে ভালো লাগলেও ব্যাপক সমালোচিত হয়েছিল শুধুমাত্র এই সুইসাইডকে উস্কানোর জন্য। কিন্তু তারপরে সুইসাইড পৃথিবীর সব দেশে কিন্তু অবৈধ নয়। তোমার যদি এরকম দুরারোগ্য ব্যাধি হয় বা এমন কোনো অসুখ, ধরো ক্যান্সার হয়েছে, তুমি এমনিতেই মারা পড়বে আর যন্ত্রণা নিতে পারছো না, বা প্যারালাইজড, এই টাইপের যে অসুখগুলো আছে তার জন্য সুইসাইড করার পারমিশন কিছু কিছু দেশে আছে। আমি তোমাকে বলছি কোন কোন দেশে পারমিশন রয়েছে। এই স্বেচ্ছায় মৃত্যুর বিষয়গুলো মূলত ইউরোপের সবচেয়ে বেশি পপুলার, নেদারল্যান্ডে রয়েছে, বেলজিয়ামে রয়েছে, সুইজারল্যান্ডে রয়েছে, জার্মানিতে রয়েছে, তবে জার্মানিতে সীমিত আকারে, কানাডায় রয়েছে, অস্ট্রেলিয়াতে, যুক্তরাজ্যের 10টি রাজ্যে, স্পেনে 2021 সাল থেকে বৈধ করা হয়েছে, নিউজিল্যান্ডেও 2021 সাল থেকে বৈধ করা হয়েছে, আর হচ্ছে কলম্বিয়াতে, যেটা 1997 সাল থেকে বৈধ করা হয়েছে। বাট ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ভারত, বাংলাদেশ, এখানে একদমই অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ। তুমি সুইসাইড করার চেষ্টা করলে উল্টো তোমার শাস্তি হতে পারে। তো যাই হোক, আমরা এই সিনেমা
সিনেমার সাথে সাথে একটা কাহিনী জানলাম, এর সাথে অনেক কিছু জানতেও পারলাম। আমি বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তবে টেক কেয়ার, বাই।